আজকে তোমাদের থার্মোডাইনামিক্সের থার্ড সেমিস্টারের ফিজিক্সের পার্টগুলো নিয়ে একটু আলোচনা করা হবে। তো থার্মোডাইনামিক্সের ফিজিক্সের পার্টে হচ্ছে এর আগের দিন আমরা হচ্ছে দেখেছিলাম জিরোথ ল, এবং তাছাড়া হচ্ছে দেখা হয়েছিল বিভিন্ন রকম প্রসেসগুলো, সেই প্রসেসগুলো আশা করা যায় তোমাদের মনে আছে। এবার আজকে হচ্ছে থার্মোডাইনামিক প্রসেসই দেখা হবে, কিন্তু হচ্ছে থার্মোডাইনামিক্স প্রসেস হচ্ছে মেইনলি দুই রকমের। একটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস, একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেস বলতে যেই ঘটনাটাতে পরিপার্শ্বের সাথে কোনো রকম তাপের আদান প্রদান ঘটবে না, সেই ধরনের প্রসেসকে আমরা বলি অ্যাডিয়াবেটিক প্রসেস। ইন কেস এইটা হচ্ছে তোমার কাছে একটা পাত্র আছে, পাত্রের মধ্যে গ্যাস আছে, এ বি হচ্ছে পাত্রটার পৃষ্ঠটা। এবার তুমি কি করলে, এর ভিতরে গ্যাস ভরে দেওয়া আছে, এবার কোনো কারণে হচ্ছে গ্যাসের টেম্পারেচার কি পৃষ্ঠটিকে হচ্ছে প্রসারিত ঘটানো হলো, প্রসারিত ঘটিয়ে কোথায় আনা হলো, এ প্রাইম বি প্রাইমে আনা হয়েছে। এবার যখনই পিস্টনটিকে হচ্ছে এ প্রাইম বি প্রাইমে নিয়ে আসা হবে, তার ফলে কি হয়ে যাবে, পিস্টনটির গতিশক্তি হ্রাস পাবে গ্যাসের অণুগুলির। এবার গতিশক্তিটি হ্রাস পাওয়ার ফলে তারপরে কি হয়ে যাবে, টেম্পারেচারের ডিক্রিজ হবে। এবার টেম্পারেচার ডিক্রিজ, এবার বাইরের টেম্পারেচার দেখা গেল টি রয়েছে, এইটার প্রাথমিক অবস্থায় টেম্পারেচারও টি ছিল। এবার যখনই আমি এটাকে ভলিউমটাকে ইনক্রিজ করাচ্ছি, ভলিউমকে ইনক্রিজ করার ফলে কি হয়ে যাবে, টেম্পারেচার ডিক্রিজ করবে। দেখা গেলো টেম্পারেচারটা টি থেকে কমে গিয়ে হয়ে গেছে টি জিরো। এবার টি জিরো টেম্পারেচার এখানে রয়েছে, বাইরের টেম্পারেচার হচ্ছে টি। তো তার ফলে কি হয়ে যাবে, তখন এ অটোমেটিক্যালি বাইরে থেকে তাপ নেবে। তো তাপ নিয়ে কি করবে, এর টেম্পারেচার টি তে এনে ফিক্স করবে। এই ধরনের প্রসেসকে আমরা বলি আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস মানে হচ্ছে যেই প্রসেসে কোনো একটি সিস্টেমের যতই আমরা ভলিউম এক্সপ্যান্ড আর কন্ট্রাক্ট করি না কেন, তাদের হচ্ছে টেম্পারেচার সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে বাইরের পরিবেশ থেকে সে তাপ নিবে অথবা দিয়ে তার টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবে। এই ধরনের প্রসেসকে আমরা বলি হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে কি বলা হয়, যে হচ্ছে বাইরের থেকে পরিবেশের তাপমাত্রা যা আছে আছে, গ্যাসটি হচ্ছে আমি আয়তন বৃদ্ধি করালাম। আয়তন বৃদ্ধি করানো হলো, বৃদ্ধি করানোর ফলে কি হয়ে গেল, গ্যাসটির উষ্ণতাটা কমে গেল। এবং উষ্ণতাটা যে কমে আছে সেই কমে অবস্থায় থাকবে। ইনকেস হচ্ছে টি হচ্ছে প্রাথমিক অবস্থায় ছিল, যখনই আমি হচ্ছে আয়তন এক্সপ্যান্ড করাচ্ছি, এক্সপ্যান্ড করার ফলে টেম্পারেচারটা হচ্ছে টি থেকে টি জিরো হয়ে গেছে, টি লেস দেন টি জিরো এই ক্ষেত্রে। ও সরি, টি গ্রেটার দেন টি জিরো। তো তার ফলে হয়ে যাবে টেম্পারেচারটা কি হয়ে গেছে, টি জিরো হয়ে গেছে। টি জিরো হয়ে যাওয়ার ফলে এর উচিত বাইরের পরিবেশ বাইরের টেম্পারেচার যদি টি থাকে, এইখানকার টেম্পারেচার টি জিরো থাকে, এর উচিত হচ্ছে বাইরে থেকে টেম্পারেচার নেওয়া, কিন্তু এক্ষেত্রে সে কোনো রকম টেম্পারেচার নিবে না, সে টি জিরোতে আছে তো টি জিরোর মতোই থাকবে। এই ধরনের প্রসেসকে বলি হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক প্রসেস। দুটার মধ্যে মেইন ডিফারেন্স হলো, এক্ষেত্রে উষ্ণতাটা কনস্ট্যান্ট কিন্তু বাইরের পরিবেশ থেকে তাপ নেবে। আর এক্ষেত্রে হচ্ছে উষ্ণতাটা হচ্ছে ভেরিয়েবল, কিন্তু বাইরের পরিবেশ থেকে কোনো রকম তাপ নেবে না। তো এটা হচ্ছে নর্মালি জিরো লেভেল পরে হচ্ছে দুইটা যে থার্মোডাইনামিক প্রসেস, এটা হচ্ছে অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক প্রসেস। থার্মোডাইনামিক প্রসেস। এবার এই আইসোথার্মাল আর অ্যাডিয়াবেটিক নিয়ে আমরা হচ্ছে এরপরে অনেকবার আলোচনা করব। তো তার আগে হচ্ছে জিরো লর পরে হচ্ছে থার্মোডাইনামিক ফার্স্ট ল একটু দেখে নিতে হবে আমাদের। তো ফার্স্ট ল দেখার আগেও আমাদের হচ্ছে জুল সূত্র একটু জানতে হবে। জুল সূত্র তোমরা পড়েছো আগেও। জুল সূত্র হলো, যখন তাপ কার্যে রূপান্তরিত হয় তখন উৎপন্ন তাপ এবং কৃত কার্য পরস্পরের সমানুপাতিক, অথবা কৃত কার্য উৎপন্ন তাপের পরস্পর সমানুপাতিক। তাপকে যখনই সম্পূর্ণরূপে কার্যে পরিণত করছি, তাপকে আমরা দেই হচ্ছে, আচ্ছা কিউ দিয়ে দিই, ঠিক আছে। এবং উৎপন্ন তাপকে আমরা হচ্ছে দেই এইচ দিয়ে। তো হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু, এটা হচ্ছে সরি, এখানে হচ্ছে তাপটা এটা, এবং কৃত কার্য হচ্ছে ডাব্লু। তাহলে হচ্ছে জুলের সূত্র অনুযায়ী হচ্ছে ডাব্লু ভ্যারিয়েশন কিউ, মানে হচ্ছে উৎপন্ন তাপ, সরি কৃতকার্যকে যদি সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত করা যায় তাহলে ওই একই রকম জিনিস, যে হচ্ছে তাপ এবং কৃতকার্য পরস্পরের সমানুপাতিক। আমি যে কোনো একটাকে অন্যটাতে কনভার্ট করলে তো এরা হচ্ছে একই পরিমাণ ডিফারেন্স, হচ্ছে কি বলা হয়, একই পরিমাণ আমাদের কৃতকার্য দেবে অথবা তাপ দেবে। তো ডাব্লু ইকুয়ালস টু কত আসছে এই ক্ষেত্রে, জে কিউ। এটা হচ্ছে জুলের সূত্র, তোমরা পড়ছিলে আগেও।
এবার হচ্ছে থার্মোডাইনামিক প্রসেসে আমাদের হচ্ছে যেটা লাগবে, থার্মোডাইনামিক প্রসেস তো হয়ে গেছে, হ্যাঁ এবার হচ্ছে থার্মোডাইনামিক ফার্স্ট ল। তার মানে এখানে দেখা যাচ্ছে যদি কৃতকার্য বেশি করতে চাই তাহলে আমাকে বেশি পরিমাণ তাপ লাগবে, অথবা বেশি পরিমাণ যদি আমার কাছে তাপ থাকে সেই তাপটাকে যদি আমরা কৃতকার্যে রূপান্তরিত করি তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি পরিমাণ কৃতকার্য আমরা করতে পারবো। এবার কোনো একটা সিস্টেম আছে, সিস্টেমের ক্ষেত্রে হচ্ছে যখনই আমরা তাপ দেব সিস্টেমটাকে, সেই তাপটা হচ্ছে দুই রকম কাজে ব্যবহৃত হয়। এই একটা সিস্টেম, ঠিক আছে, ধরে নিলাম হচ্ছে এ বি সি ডি হচ্ছে সিস্টেমটাকে তাপ দেওয়া হয়েছে, বাইরে থেকে হিট দেওয়া হয়েছে। কত পরিমাণ হিট দিয়েছি, ইনকেস কিউ পরিমাণ হিট দিয়েছি, কিউ পরিমাণ হিট দেওয়ার ফলে হচ্ছে সিস্টেমটার মধ্যে কৃতকার্য দুই রকম ভাবে ব্যয়িত হবে। সরি, এই তাপটা হচ্ছে দুই রকম ভাবে ব্যয়িত হবে। একটা তাপ কি করবে, এর আয়তন প্রসারণ ঘটাবে, আয়তন তো দেখা গেলো এ থেকে হচ্ছে এ প্রাইম বি প্রাইমে হয়ে গেল। এবং আরেকটা তাপের আরেকটা ভাগ কি করবে, এর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি ঘটাবে। অভ্যন্তরীণ শক্তি দেখা গেল আগে হচ্ছে ইউ1, পরবর্তীতে ইউ2, তার মানে হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কতটুকু হলো, ইউ2 মাইনাস ইউ1। তাহলে হচ্ছে যদি বলি যে হচ্ছে প্রদত্ত তাপ সমান সমান একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি প্লাস আর একটা হচ্ছে কৃতকার্য। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি মানে হচ্ছে আগের দেখা গেল এনার্জি ছিল, ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ1, পরবর্তীতে ইন্টারনাল এনার্জি হচ্ছে ইউ2, তাহলে ইউ2 মাইনাস ইউ1 হয়ে গেল আগের অভ্যন্তরীণ শক্তি। কৃতকার্য সমান সমান কত হয়ে যাবে, কৃতকার্য সমান সমান পি ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভি মানে হচ্ছে কত পরিমাণ আয়তন বৃদ্ধি ঘটানো হয়েছে আগের থেকে, আর পিটা তো চাপ তোমরা জানোই। ফার্স্টের লাইনে তোমাদের যদি মনে হয় এরকম ব্যাপারটা, তাহলে ডাব্লিউ লিখবে, তারপর পরবর্তীতে হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি লিখবে। তো কৃতকার্যটাকে হচ্ছে পি ইন্টু ডেল্টা ভি কেমন করে করানো হয়, এটা হচ্ছে তোমাদের আগের যে অনলাইন ক্লাস হয়েছিল সেখানে করানো হয়েছে, তো সেটা একটু দেখে নেবে। সেটা তো করেছিল আশা করা যায় চাপ। তাহলে প্রদত্ত তাপ এখানে হচ্ছে কিউ, কিউ সমান সমান কি হচ্ছে ইউ2 মাইনাস ইউ1 প্লাস ডাব্লিউ। এটাই হচ্ছে থার্মোডাইনামিক্স এর প্রথম সূত্র। সেই সূত্রটা কোথা থেকে আসছে, মেইনলি জুলের সূত্র থেকে আসছে। কারণ কি, কিউ ভ্যারিজেস ডাব্লিউ, অথবা ডাব্লিউ ভ্যারিজেস কিউ। এবার থার্মোডাইনামিক্সের প্রথম সূত্রটা কি বলছে, যে হচ্ছে কোনো একটা সিস্টেমকে যদি তাপ দেওয়া হয় তাহলে হচ্ছে সেই প্রদত্ত তাপ দুটি ভাবে ব্যয়িত হবে। প্রথম পার্টটি হবে অভ্যন্তরীণ শক্তি রূপে ব্যয়িত, আর দ্বিতীয় পার্টটি হবে ব্যয়িত হচ্ছে কৃতকার্য রূপে। এবার যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ার কথা বলি, সমষ্ণ প্রক্রিয়ায় যদি এই প্রসারণটা ঘটানো হয়, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে আগের উষ্ণতাও টি থাকে, পরবর্তীতে উষ্ণতাও কত ছিল, টি ছিল, কারণ উষ্ণতার কোনো রকম পরিবর্তন ঘটবে না। তো সেক্ষেত্রে উষ্ণতা যদি কোনো রকম পরিবর্তন না ঘটে তাহলে হচ্ছে অভ্যন্তরীণ শক্তিরও পরিবর্তন ঘটবে না, কারণ অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র উষ্ণতার উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এই টোটাল পার্টটা যেটা আছে এটাকে যদি আমরা এরকম করে লিখি, ডিইউ প্লাস ডিডাব্লিউ ইকুয়ালস টু ডিকিউ, তাহলে এই টোটাল পার্টটা কত হয়ে যাবে, এই টোটাল পার্টটা হয়ে যাবে, ডিইউ পার্টটা হয়ে যাবে জিরো। তো ডিইউ পার্ট যদি জিরো হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি থাকছে, শুধুমাত্র ডিকিউ ইকুয়ালস টু ডিডাব্লিউ, অর্থাৎ উৎপন্ন তাপ অথবা প্রদত্ত তাপের সম্পূর্ণটাই কৃতকার্য রূপে ব্যয়িত হবে। এটা কখন ব্যয়িত হবে, এটা হচ্ছে আইসোথার্মাল মানে সরি সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে অথবা আইসোথার্মাল প্রক্রিয়ার ক্ষেত্রে। সমষ্ণর ক্ষেত্রে কি হয়ে যাবে, সম্পূর্ণ তাপই হচ্ছে কৃতকার্য রূপে ব্যয়িত হবে। এবার যদি আমরা বলি যে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে গ্যাসটি বাইরে থেকে কোনো রকম শক্তি তাপের আদান প্রদান ঘটবে না। এবার বাইরে থেকে যদি কোনো রকম তাপের আদান প্রদান না ঘটে, তার মানে এই কিউ এর পার্টটাই টোটালটা জিরো। তার মানে হচ্ছে এই কিউ অথবা ডি কিউ পার্টটা হচ্ছে তখন সেক্ষেত্রে কত হয়ে গেল, জিরো। তাহলে ডি কিউ এর বদলে এখানে কত হবে, জিরো সমান সমান কত আসছে, ডিইউ প্লাস ডিডাব্লিউ। অতএব ডিডাব্লিউ ইকুয়ালস টু কত হচ্ছে, মাইনাস ডিইউ। মানে হচ্ছে গ্যাসটা যে কৃতকার্য করছে রুদ্ধতাপ প্রক্রিয়ায়, সেই কৃতকার্যটা তার হচ্ছে অভ্যন্তরীণ শক্তি থেকে ব্যয়িত হচ্ছে। এটাই হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে কি বলে, অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে এটাই হচ্ছে কোশ্চেন। এবার আরো একটা প্রসেস আছে যেটাকে বলি আমরা সাইক্লিক প্রসেস। সেই সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি শূন্য থাকে। সাইক্লিক প্রসেস মানে হচ্ছে আবর্ত প্রক্রিয়া, মানে যেই পথে গেছে সেই পথে রিটার্ন করছে।
সেক্ষেত্রে হচ্ছে টোটাল অভ্যন্তরীণ শক্তির কোনো রকম বৃদ্ধি ঘটবে না, মানে ডিইউ পার্টটা হয়ে যাবে জিরো। তাহলে সাইক্লিক প্রসেসের ক্ষেত্রেও কত হয়ে যায়, ডি কিউ ইকুয়ালস টু ডি ডাব্লিউ, মানে হচ্ছে যে প্রদত্ত তাপ আছে সেটা সম্পূর্ণটাই কৃতকার্য রূপে ব্যয়িত হবে। তো এটাই হচ্ছে পার্টটা। তো এইখান থেকে হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স হলো। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর ক্ষেত্রে হচ্ছে অ্যাডিয়াবেটিক, আইসোথার্মাল আর সাইক্লিক প্রসেসে কিরূপ আচরণ করবে সেটা হচ্ছে আমাদের জানা গেল। এবার তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য কি? তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য হচ্ছে আমরা বুঝতে পারি তাপের সাথে কৃতকার্যের কি সম্পর্ক, মানে কিছু পরিমাণ যদি কৃতকার্য করতে হয় আমাদের, তাহলে তাপকে আমরা ব্যয় করতেই হবে, অথবা যদি আমরা উল্টাভাবে বলতে চাই, কিছু পরিমাণ তাপ যদি আমাদের পেতে হয় তাহলে আমাদের কৃতকার্য করতেই হবে। এটাই হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্রের তাৎপর্য। এর আগে পর্যন্ত হচ্ছে তাপ হচ্ছে তাপের সাথে কৃতকার্যের, প্রথম সূত্রের আগে পর্যন্ত তাপের সাথে কৃতকার্যের কি সম্পর্কটা সেটা হচ্ছে জানা যাচ্ছিল না, কিন্তু এক্ষেত্রে বোঝা গেল যে হচ্ছে তাপ এবং কার্য পরস্পরের সমানুপাতিক, এবং যদি আমাদের কৃতকার্য করতে হয় তাহলে হচ্ছে আমাদের তাপকে ব্যয় করতে হবে, অথবা কিছু পরিমাণ কৃতকার্য পেতে গেলে তাপকে ব্যয় করতে হবে, অথবা হচ্ছে কৃতকার্য করলে তাপ উৎপন্ন হবে। এবার হচ্ছে গ্যাসের আপেক্ষিক তাপ। এবার হচ্ছে আপেক্ষিক তাপকে আমরা জানি যে হচ্ছে কঠিন পদার্থের ক্ষেত্রে আমরা পড়ে আসছিলাম যে কোনো বস্তুর একক ভরের উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি ঘটাতে গেলে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকেই বলা হয় বস্তুর আপেক্ষিক তাপ। সেই আপেক্ষিক তাপে হচ্ছে সেরকম করে ইকুয়েশনটা লিখছিলাম। কিউ, অ্যাকচুয়ালি ইকুয়েশনটা ছিল কিউ ইকুয়ালস টু এম এস টি টু মাইনাস টি ওয়ান, এখান থেকে আমরা করেছিলাম কঠিন পদার্থের ক্ষেত্রে। তো কঠিন অথবা হচ্ছে পদার্থের ক্ষেত্রে, ঠিক আছে। তো তারপরে হচ্ছে এম এর মান হচ্ছে 1 নেওয়া হয়েছিল, টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু কত নেওয়া হয়েছিল, 1 নেওয়া হয়েছিল, সেই হিসেবে করা হয়েছিল। তো হচ্ছে এই ক্ষেত্রে হচ্ছে আমরা কিরকম করবো, টি টু মাইনাস টি ওয়ান ইকুয়ালস টু টি, অতএব আপেক্ষিক তাপের ক্ষেত্রে হচ্ছে এস ইকুয়ালস টু কত আসছে, কিউ বাই টি। এবার সংজ্ঞাটার ক্ষেত্রে কোনো গ্যাসের অথবা কোনো পদার্থের 1 গ্রাম ভরের উষ্ণতার একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই বলা হয় আপেক্ষিক তাপ। এবার গ্যাসের ক্ষেত্রে যদি এইটাই আমরা করতে চাই সেক্ষেত্রে আমাদের কিছু প্রবলেম চলে আসে। ইন কেস এস ইকুয়ালস টু কত হচ্ছে, কিউ বাই টি। এবার যখনই আমরা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, প্রথমে হচ্ছে রুদ্ধতাপ প্রক্রিয়ার কথা বলছি। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে যখনই আমরা করছি, রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে এখানে হচ্ছে গৃহীত তাপ অথবা বর্জিত তাপ কত হয়, জিরো হয়। তো তাহলে হচ্ছে কিউ এর মানটা সেক্ষেত্রে জিরো চলে আসছে, তাহলে এস ইকুয়ালস টু কত হচ্ছে, জিরো বাই টি। কোনো কিছুর উপরে জিরো মানে হচ্ছে সেক্ষেত্রে কত হয়ে গেল, আপেক্ষিক তাপটা শূন্য হয়ে গেল। এটাই যদি আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে করতে চাই, তাহলে সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে এস ইকুয়ালস টু কিউ বাই টি। সেক্ষেত্রে উষ্ণতার বৃদ্ধি কত হয়ে গেছে, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে কোনো রকম উষ্ণতার বৃদ্ধি ঘটে না, তাহলে এই রিলেশনটাই চলে আসে, এস ইকুয়ালস টু কিউ বাই জিরো। কিউ বাই জিরো মানে হচ্ছে এস ইকুয়ালস টু ইনফিনিটি। তার মানে দেখা যাচ্ছে যখনই আমরা সমষ্ণ করতে যাচ্ছি এবং রুদ্ধতাপ করতে যাচ্ছি, প্রত্যেকটা ক্ষেত্রে আপেক্ষিক তাপের মানটা হচ্ছে 0 থেকে ইনফিনিটির মধ্যে আসছে, কোনো ডেফিনিট মান আসছে না। রুদ্ধতাপ প্রক্রিয়ার ক্ষেত্রে মানটা কত হয়ে যায়, 0, এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে এই মানটাই কত চলে আসছে, ইনফিনিটি। তাহলে এই প্রবলেমটা দূর করার জন্য গ্যাসের আপেক্ষিক তাপের হচ্ছে 2 রকম নেওয়া হয়। একটাকে বলি আমরা হচ্ছে স্থির চাপে আপেক্ষিক তাপ, এবং অন্যটাকে বলি হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ, অন্যটাকে বলি হচ্ছে স্থির আয়তন আপেক্ষিক তাপ। এবার যদি আমরা প্রথমে হচ্ছে স্থির আয়তন আপেক্ষিক তাপের কথা বলি, তাহলে সেইটাকে লেখা হয়, স্থির আয়তন আপেক্ষিক তাপকে লেখা হয় সিভি দ্বারা। এরকম করে লেখা হয়, জিনিসটা বলছি। থার্মোডাইনামিক্সের, সরি, প্রথম সূত্র অনুযায়ী থার্মোডাইনামিক্সের তাপগতিবিদ্যার কি ছিল, ডিকিউ ইকুয়ালস টু ডিইউ প্লাস ডিডব্লিউ। ডিডব্লিউটাকে আমরা কিরকম লিখতে পারি, ডিইউ প্লাস পিডিভি, এটা সমান সমান ডিকিউ। এবার যখনই ফার্স্ট সূত্রের ক্ষেত্রে আমরা যখন আসছে, ফার্স্ট সূত্রের ক্ষেত্রে হচ্ছে আয়তনের প্রসারণ কত হয়ে যাচ্ছে, শূন্য। সরি, ফার্স্ট সূত্র বললাম না, এই যে কি হলো, কি স্থির আয়তনের ক্ষেত্রে, স্থির আয়তনে আপেক্ষিক তাপ, কি লেখা হয়, সিভি। স্থির আয়তন আপেক্ষিক তাপের ক্ষেত্রে ডিভি ইকুয়ালস টু জিরো, কারণ কি আয়তনের কোনো রকম প্রসারণ ঘটছে না।
সেক্ষেত্রে কি হচ্ছে ডিকিউ ইকুয়ালস টু ডিইউ আসছে। এবার ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে যদি গ্যাসের উষ্ণতা ডিটি পরিমাণ বৃদ্ধি হয়ে থাকে, তাহলে হচ্ছে স্থির আয়তন আপেক্ষিক তাপকে কি লিখতে পারবো আমরা? স্থির আয়তন আপেক্ষিক তাপকে হচ্ছে এই জায়গাটায় সিভি ইন্টু ডিটি লিখতে পারি, কারণ কি ডিকিউ ইকুয়ালস টু সিভি ডিটি। সেই হিসাবে যদি আমরা করি তাহলে হচ্ছে সিভি ইকুয়ালস টু কত আসবে? ডিকিউ বাই ডিটি। এটাই হয়ে গেল স্থির আয়তনে আপেক্ষিক তাপের ফর্মুলা। এবার যদি এটাকে হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে বলি, স্থির চাপের ক্ষেত্রে ডিকিউ পরিমাণ তাপ দেওয়ার ফলে উষ্ণতা হচ্ছে ডিটি বৃদ্ধি হচ্ছিল। তো সেক্ষেত্রে আচ্ছা, আর একটা পার্ট এখানে হচ্ছে যেহেতু ভলিউমটা স্থির, তাহলে এখানে নিচে সাফিক্সে ভি করে লিখতে হয় এরকম করে। তাহলে যদি আমি যদি ঠিকঠাক করে লিখি তাহলে হচ্ছে সিভি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, ভলিউম স্থির, তাহলে হচ্ছে ভলিউমটা এরকম হবে। এবার যদি স্থির চাপে আপেক্ষিক তাপকে লিখতে চাই তাহলে হচ্ছে স্থির চাপের ক্ষেত্রে সিপি ইকুয়ালস টু ডিকিউ বাই ডিটি, এখানে হচ্ছে আন্ডার কনস্ট্যান্ট প্রেসার, তাহলে যে পি লিখতে হবে। এবার ডিকিউ সমান সমান কত হয়? ডিইউ প্লাস পি ডিভি। তো ওই সম্পূর্ণ মানটা বসাবো, প্রত্যেকটাকে ডিফারেন্ট করে রেসপেক্টিভ ডেরিভেটিভ করলেও যে ফর্মটা আসবে সেটা হচ্ছে সিপি কে সিগনিফাই করে, অথবা সিপি কে বর্ণনা করতে পারে। এবার হচ্ছে সিপি এর মান হচ্ছে, সরি, সিভি অপেক্ষা সিপি এর মান সব থেকে বড়, মানে সবসময় বড় হবে। সিভি এর মানটা হচ্ছে গ্রেটার দেন সবসময় সিপি হবে, কারণ যখনই আমরা সিভি ক্ষেত্রে বলি, সিভি ক্ষেত্রে হচ্ছে গ্যাসটি, আচ্ছা এটা হচ্ছে উল্টা বললাম মনে হয়, সিপি এর মানটা হচ্ছে সিভি থেকে বড়, কারণ সিভি এর ক্ষেত্রে বলছিলাম যে হচ্ছে স্থির আয়তনে আপেক্ষিক তাপ। স্থির আয়তনে যখন আপেক্ষিক তাপের কথা বলছিলাম, তো সেক্ষেত্রে হচ্ছে সিভি হচ্ছে দুইটা কাজে ব্যবহৃত হচ্ছিল, অথবা যে তাপটা, একটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটাতে, আর একটা হচ্ছে কৃতকার্য ঘটাতে। তাপটা হচ্ছে নর্মালি দুইটা কাজে ব্যবহৃত হচ্ছিল, কৃতকার্য ঘটাতে। এবার যখনই হচ্ছে স্থির আয়তন হয়ে যাচ্ছিল, তারপরে কৃতকার্যটা কি হচ্ছিল? শূন্য হয়ে যাচ্ছিল। তাহলে এই টোটাল পার্টটা কত হয়ে যাচ্ছে? শূন্য। তার মানে সিভি পার্টটা যেটা আছে সেটা শুধুমাত্র গ্যাসের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটাতেই কাজে লাগে। কিন্তু সিপি পার্টের ক্ষেত্রে সিপি ইকুয়াল টু কি আসতেছিল? অভ্যন্তরীণ শক্তি, সরি, তাপ ইকুয়াল টু কত আসছিল? অভ্যন্তরীণ শক্তি প্লাস কৃতকার্য। তো সিপি পার্টের ক্ষেত্রে হচ্ছে চাপটা স্থির, কিন্তু অভ্যন্তরীণ শক্তিও থাকছে এই ক্ষেত্রে, প্লাস কৃতকার্য তো থাকছেই। তাহলে হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র গ্যাসটা কি করছিল? অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটাচ্ছিল। আর এই ক্ষেত্রে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি ঘটাচ্ছে প্লাস কৃতকার্য ঘটাচ্ছে। তাহলে হচ্ছে কোন ক্ষেত্রে তাপ লাগবে বেশি? তাহলে নিশ্চয়ই পরের ক্ষেত্রে যেটা আছে সিপি এর ক্ষেত্রে বেশি পরিমাণ তাপ লাগবে, কারণ এক্ষেত্রে হচ্ছে গ্যাসের যে তাপটা আছে সেই তাপটা হচ্ছে একটা কাজে শুধুমাত্র ব্যবহৃত হচ্ছিল, সেটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতে। এখানে অভ্যন্তরীণ শক্তিতে বৃদ্ধি ঘটাচ্ছে সিপি এর ক্ষেত্রে, তার সাথে কি করছে? আরো এক্সট্রা পরিমাণ কৃতকার্য করছে। তো তার সেই জন্য হচ্ছে সিপি এর মানটা অবশ্যই সিভি এর থেকে বেশি আসে। তো এটা তোমরা মনে রাখবে। এবার সিপি মাইনাস সিভি এর মান সবসময় আর আসে। তো এইটা হচ্ছে ইকুয়েশনটা হচ্ছে তোমরা হচ্ছে আগেও অনেকবার করেছো, তো এটা ইভেন করানো হয়েছিল একবার মনে হয় ক্লাসে। ক্লাসে, হ্যাঁ ক্লাসে তো না, ইসেতে যখন অনলাইন ক্লাসে হলো তখন মনে হয় সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর এর কথা বলা হয়েছিল। তো সেই পার্টটা একবার অবশ্যই দেখে নিবে। যদি না হয় তাহলে তো আমি আছি পরেই বলে দেওয়ার জন্য। তো তো এই রিলেশনটা ইম্পর্টেন্ট রিলেশন, যে সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। সিপি মাইনাস সিভি ইকুয়ালস টু আর। এখানে সিপি সিভি হচ্ছে মোলার। মোলার মানে হচ্ছে এক মোল কোনো গ্যাসের, ঠিক আছে? এতক্ষণ ধরে যেটা ধরছিলাম সেটা হচ্ছে 1 গ্রামের কথা ধরছিলাম, কিন্তু এখানে হচ্ছে সিপি সিপিটা হচ্ছে ওই জন্য ক্যাপিটাল, আগেগুলো হচ্ছে স্মল করে দিলে কোনো ব্যাপার ছিল না, এই ক্ষেত্রে হচ্ছে ক্যাপিটাল সিপি, ক্যাপিটাল সিপি। এবার গ্যাসের হচ্ছে আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হয় গামা। গামা হচ্ছে সিপি বাই সিভি, মানে যে কোনো একটা গ্যাস আছে, গ্যাসের হচ্ছে স্থির চাপে আর স্থির আয়তনে আপেক্ষিক তাপের অনুপাতকে বলা হয় গামা। গামা দ্বারা বোঝা যায় যে হচ্ছে কোনো গ্যাসটা এক পরমাণুক গ্যাস না দ্বিপরমাণুক গ্যাস নাকি ত্রিপরমাণুক গ্যাস, সেটা বোঝা যায়। আহ, হ্যাঁ, গামার ক্ষেত্রে হচ্ছে গামায়ের এই ইম্পর্টেন্ট, এই সম্পর্কটা রিলেশন, এই সরি এই রিলেশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে?
যদি ইনকেস 1.67 আসে সেক্ষেত্রে একরকম মান হয়, তারপর হচ্ছে 1.41 এর ক্ষেত্রে একরকম, 1.28 এর ক্ষেত্রে একরকম। এই ক্ষেত্রে মনে হয় এক পরমাণু গ্যাস, তারপর একটা দ্বি পরমাণু গ্যাস, তারপর একটা ত্রি পরমাণু গ্যাস। এরকম করে তোমরা জিনিসগুলো পড়ে নিবে একবার।